তোমার কাছে আমি কিছুই চাই না বাপ। তুমি খালি আমার একটা নাম থুয়ে দিও। তুমি খালি আমার নতুন একটা নাম থুয়ে দিও। তোমার হয়তো মনে হয় যে বাপ সাওয়ালেক একটা হুন্ডই কিনে দিবের পারে না, সে আবার কিসের বাপ। তোমার হয়তো মনে হয় যে বাপ বছরে একবার স্কুলের বন্ধু ঘরের সাথে পিকনিকে যাওয়ার টেহাই দিবের পারে না, সে আবার কিসের বাপ। তুমি রাগ করে তোমার মাগ যায় জিতা জিতা কও, সেটাও আমার কানে আসে। সাওয়ালের শখ আল্লাহ পূরণ হইবার পারে না, ও বাপ হইবার কইছে কিডা। তোমার হয়তো মনে হয় কত খারাপ কপাল তোমার, আমার ঘরে জন্ম লিছেও। সংসারটা মেলা টাইনে টুনে চালাইনের পরে তোমার একমাত্র প্রাইভেটের টেহা দেওয়ার সময় যখন গরিমসি হরি ঠিক মতো দিবের পারি না, তখন তোমার হয়তো লজ্জা পাওয়া লাগে বন্ধু ঘরের সামনে। স্কুলের কাগজে পরিচয়পত্রে সার্টিফিকেট আর ভোটার তালিকায় বাপের জায়গায় এই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত মানুষটার নাম লিখতি তোমার হয়তো মেলাগাদি কষ্টই পাওয়া লাগবে বাজান। কিন্তু তুমিও কি বড় হয়ে আমার মতোই বাপ হবে বাপ? আমি না হয় ব্যর্থ মানুষ, আমাক সেবা হওয়ার জন্য না হয়, তোমার নিজের সাওয়ালের গর্বিত বাপ হওয়ার জন্য হলিও তুমি একটু বড় মানুষ হইও বাপ। আমার সাওয়াল হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা হরলিও তোমার বাপ হিসেবে আমি জানি একটু পরিচয় দিবের পারি, সে ব্যবস্থাটা তুমি হইরো বাপ। তুমি কামলার সাওয়াল, তোমার মা কামলার বউ, তোমার নানার আমি কামলা জামাই। ডাক্তারেক ডাক্তার কলি ডাক্তার লজ্জা হরে না, মাস্টারেক মাস্টার করি লজ্জা হরে না মাস্টার। কিন্তু এই কামলা কলি কত বড় একটা লজ্জার ডেহিজে কলজে নামের গোমেক পাড়া দিয়ে দিয়ে পিছে পিছে ছাতু বানায়, সেটা তুমি বুঝবে লয় বাপ। আমি কিছুই চাই না তোমার কাছে বাপ, আমি খালি চাই তুমি আমার একটা নাম থুয়ে দিও। নাম খালি বাপই দেয় না বেটাক, সাওয়ালও বাপের নাম থুয়ের পারে। তুমি খালি নতুন একটা নাম দিও আমাক। তুমি আমার নাম থুইও অফিসারের বাপ, তুমি আমার নাম থুইও মাস্টারের বাপ। আমাক দেখলি যাতে মানুষ কয় উই দেখ আমারও অমকের বাপ হাঁটে যাচ্ছে। আমার জন্মের দিন আমি নাকি খুব কাঁদিছিলাম। তোমার দাদা আমার একটা নাম রাখিছিল, কিন্তু যেদিন থেকে বাইসে লিছি কামলার কাম, যেদিন থেকে পাট দেই মানসির জমিত, সেদিন থেকে এই নামটা কবে যে কোনে যে হারা গেল আর খুঁজে পাইলাম না। তুমি আমাক ভালো দেখে একটা নাম দিলি, আমি লেব। নতুন সেই নামটা পায়া কাদের সিরা গামছাটা দিয়ে ভিজা দুটো চোখ মুছে ফেলাতি ফেলাতি বুহির ছাতিটা উষার হয়ে ফুলয়ে ফেলাতি আমার মেলা ইচ্ছে হরে বাপ, আমার মেলা ইচ্ছে হরে। এইটাই সেই সিয়ের, এইটাই সেই সিয়ের। গ্রামে একটা শালিশ হলি কত মানুষ আসতো, বড় বড় মানুষ সেই সিয়েরে বসতো। আর আমার আব্বার মতো কিছু মানুষ বসতো মাটিত বসা। বাপের চোহে যেদিন আমার প্রথম চোখ পড়লো, আব্বা চোখ দুটে আলগোছে সরালিল। আব্বার চোখ দুটে সরালিয়ে এমুক এমুক না তাহায়া সোজা তাহাইলো মাটির দিক। এই সমাজে তার দাম হয়তো মাটিত বসার মতোই, কিন্তু আমার কাছে তো সে বাপ, মাননীয় মহামান্য বাপ। গ্রামের বিচার সালিশ চলতিছে। পরামানিক দাদা সিয়েরের হাতলে আরামে কায়ত হয়া এক পায়ের উপর আর এক পায়ের হাঁটু তুলে দিয়ে পাও তুলে নাচাচ্ছে। পায়ের জুতোটা কত চকচকা আর সুন্দর, নতুন হরে পালিশ হরিছে। কি সুন্দর একটা বাসনা ছুটিছে জুতো দিয়ে। আমার ধোয়া জামা দিয়েও এত সুন্দর বাসনা বাড়ায় না। আমি খেয়াল করে দেখলাম আব্বার কোমর যে মাটিত, পরামানিকির এক পায়ের জুতোও সেই মাটিত। আব্বার মাথাটা যতটা উঁচুত, পরামানিকির হাঁটুর উপরে তোলা পাউডাও ঠিক ততটা উঁচুত, একবারে সোজাসুজি। আর একটু ভালো করে খেয়াল করে দেখলাম সূর্যের আলো পরামানিকির চকচকা জুতোত বাড়ি খায়া আমার সহি এসে লাগতেছে। আহ কি ফাইন দৃশ্য। শালিশ শেষে বাড়িতে ফিরার সময় আব্বা কইলাম, আব্বা
একটা সিয়ারের দাম কত হবে? আমি বড় হলি তোমাকে একটা সিয়ার কিনে দেব। আব্বা কইলো, যে সিয়ার টেহা দিয়ে কিনা লাগে ওই সিয়ার তো দুই এক বেলা ভাত না খায় কিনবে পারিবা, কিন্তু যে সিয়ার মানুষ মানসিক সম্মান হরে আগায় দেয় সেই সিয়ার তুমি আমাকে একটা দিও। আমি কিছুই বুঝলাম না। আব্বা কইলো, বাদ দাও বেটা, চলো ওই বাবলা গাছ পর্যন্ত আমরা একটা দৌড় বাইজ দেই। আমি কইলাম, তুমি কইলাম একবারও পিছনে তাহাবে লয়। আমরা দৌড় দিলাম, ঝাড়িয়ে পিটে জোরে দৌড় দিলাম। বাবলা গাছ পাওয়ার পরে পিছনে তাহা দেখি আব্বা নাই। মেলাক্ষণ পরে আব্বা হাঁপাতে এসে কইলো, বেটা তুমি আজকে দৌড়ে জিতিছাও, ধরো তুমি যদি আজকে খানিক পর পিছনে তাহাইতে আব্বা কটুক পিছনে আসে তালি কিন্তু তুমি এত জোরে দৌড় দিতে না। যখন তুমি একবারও পিছনে তাহাও নাই তখন তুমি ভাবিছাও আব্বা মনে হয় আমার একটু পিছনেই আছে, আমি যদি একটু ঢিল দেই তালি আব্বা আমাকে পিছনে ফেলায়া সামনে চলে যাবি। জীবনের দৌড় কোলে মেবাই বাপ, জীবনের দৌড় কোলে মেবাই। আজ তো আমি তোমার সাথে দৌড় দিলাম, কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যখন তোমাকে লাখ লাখ মানুষের সাথে দৌড় দেওয়া লাগবে বাপ। আজকে যেমন তুমি পিছনে তাহা দেখলে আব্বা নাই, তখনও সেই রকম লাখ লাখ মানসিক তুমি হয়তো দেখতে পারবে লয়, কিন্তু মনে রাখো তোমার গাড়ের কাছেই কলেম তারা আছে। তুমি একটু ঢিল দিলি দেখবে হাজার হাজার মানুষ তোমার সামনে চলে যাবি, আর তুমি দেখবে তুমি হারিয়ে গেছাও। তারপর জীবনে কত বর্ষায় কত টিনের চালের ফুটো দিয়ে কত বৃষ্টির পানি আসে বিছানা ডাক ভিজে দিয়ে চলে গেল। আব্বার পুরোনো লুঙ্গি আর পুরোনো কয়েকটা শার্ট দিয়ে আমার শরীর প্যাকেট করে রাখার পরেও কত শীত ঠক করে কাঁপায়া থুয়ে গেল। পিছনে না তাহায়া সেই যে দৌড় আমি শুরু করলাম, আজ আমি থামলাম সেই সিয়ারের কাছে, যে সিয়ার থাকলি সবাই আমার আব্বা সিয়ার আগায়া দিবি, যে সিয়ার থাকলি সবাই আমার আব্বা সিয়ার আগায়া দিবি। আব্বা এই সিয়ার আমি টেহা দিয়ে কিনি নেই, এই সিয়ার আমার রাষ্ট্র সম্মান হয়ে আগায়া দিছে। পিছনে না তাহায়া দৌড় দিতে এত দূর চলে আইছি যে সেই বাবলা গাছ পর্যন্ত দৌড়ের মতো আমি পিছনে তাহায়া দেখি আব্বা নাই। অনেক পিছনে মেলাক্ষণ অপেক্ষা করে তাহানোর পরে দেই আব্বা নাই। অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। সুর আর গল্পের মিশেলে এক অনন্য শিল্প মাধ্যম গড়ে তুলেছেন তিনি। তার কণ্ঠ পৌঁছে গেছে লাখো শ্রোতার কাছে। সেই পর্দার পেছনের ফয়সাল বিন আশিককে এনেছি আমরা আমাদের আজকের আয়োজনে। শুনবো তার পেছনের গল্প, তার কবিতা আবৃত্তি এবং তার গান। সঙ্গেই থাকুন। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। যখন এই ধরনের গল্প কথা আমরা শুনি তখন নিজের জীবনের সঙ্গেও আমরা বিষয়টাকে মিলিয়ে নিতে পারি। এই কবিতাগুলো কি আপনার নিজের লেখা? জি, আমার নিজের লেখা। তবে সমাজের যে জীবনগুলো দেখি সেই জীবন থেকে অবশ্যই অনুপ্রাণিত। হুবহু হয়তো কোনো জীবনকে দেখে লেখা হয়নি, তবে এই গল্পগুলো তো আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা, সেখান থেকে দেখে সেই জীবন অবলম্বনেই লেখা। এবং আপনার প্রতিটা কবিতার সঙ্গে আমরা যে ভিজুয়ালগুলো দেখি সেইটার পেছনের গল্পটা একটু জানতে চাই। আমি আসলে প্রথমে চিন্তা করছিলাম যে যখন আঞ্চলিক কবিতা আমি প্রথম যখন করি তখন মানুষ তো কত কথাই কবি নামে একটা গল্প করি। তো তখন আমার ছোট ভাইরা যারা ছিল পাবনাতে, ওরা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ফুটেজ সাপ্লাই করতো, ওগুলো দিয়ে ওরা অনেক সময় ভিডিও তৈরিও করে দিত। তো তখন আমি দেখি যে
যদি কবিতার যে কথা বা গানের যে কথা তার সাথে যদি ফুটেজগুলোর মিল থাকে, তাহলে মানুষ আরও বেশি রিলেট করতে পারে। যে কৃষক দেখছেন, যে মেহনতি মানুষ দেখছেন, তিনি বুঝতে পারেন এই যে আমার মতো একজনের গল্পই তো হচ্ছে। তো তার পরবর্তীতে আমি যখন এখন এসে যখন আঞ্চলিক কবিতায় যখন লেখালেখিটা বেশি মাত্রায় শুরু করি, তখন আমার মনে হয়েছে যে এই ফুটেজগুলো আমার মানে মিল রাখাটা অনেক প্রয়োজন। তখন দেখা যায় আমার মানে চাকরি জীবনের ফাঁকে ফাঁকে উইকেন্ড যখন থাকে শুক্র শনিবার, তখন আমি আমার নিজের ড্রোনটা নিয়ে বের হই গ্রামে বা শহরেও যদি আমার পোস্টিং হয়, তখন আমি একটু গ্রামীণ অঞ্চলে চলে যাই। ওই 2 দিন আমি ফুটেজ সংগ্রহ করে রাখি, আর অফিস শেষে রাতের বেলায় আমি ওই ফুটেজগুলো নিজেই মোবাইলের অ্যাপসের মাধ্যমেই আমি ওটাকে যথাসম্ভব মিলিয়ে এডিট করার চেষ্টা করি। পুরোপুরি হয়তো মেলে না অনেক সময়, কিন্তু তারপরেও চেষ্টা করি মানুষের জীবনের সাথে মিল রাখার। মানে কবিতা লেখা থেকে শুরু করে সেটার ভিজুয়াল, শুটিং, এডিটিং সব কিছু আপনি একা করছেন? হ্যাঁ, একাই করছি। পাশাপাশি কোনো সময় যদি মনে হয় যে না আমি সময় দিতে পারবো না, সেক্ষেত্রে আমার যেহেতু পাবনার আঞ্চলিক ভাষাতে আমি গান কবিতাগুলো বেশি করি, সেক্ষেত্রে পাবনাতে আমার একজন সহশিল্পীও আছেন এবং ছোট ভাই কাছের জাহিদ হাসান নিশান, ওকে দায়িত্ব দিয়ে দিই ভিডিও ফুটেজগুলো কালেক্ট করার জন্য। ও আমাকে তখন এই ব্যাপারে হেল্প করে। আচ্ছা, সব মিলিয়ে আপনার যে কবিতাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই, সবগুলোতেই আমরা দেখি যে আসলে পাবনার আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেইটা কেন? এইটা আসলে আমার কাছে মনে হয়েছে যে মানুষের জীবনের কথা যখন আমরা বলতে যাই, যেমন যদি আমরা উদাহরণ দিই যে আমাদের শ্রদ্ধেয় শিল্পী ফকির আলমগীর স্যার যখন বলছেন ও সখিনা গ্যাসস কিনা ভুললা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে, হতে পারতো তো উনি গণসঙ্গীত মানে প্রবাদ পুরুষ আমাদের দেশের। তো গণসঙ্গীত যখন উনি লিখতে যাচ্ছেন তখন কি করছেন? আঞ্চলিক ভাষার আশ্রয় নিচ্ছেন। কারণ ওই যে মানে গ্রামে মহাজনের কাছ থেকে প্রতারিত হওয়ার পরে বা ঠকে যাওয়ার পরে যখন বাধ্য হয়ে তিনি শহরে আসছেন, তার জীবনের গল্পটা যখন তিনি বলছেন, তখন কিন্তু তিনি বেছে নিচ্ছেন তার আঞ্চলিক ভাষা, এবং পাশাপাশি কয়েকদিনের জন্য তিনি যে ঢাকায় এসেছেন সেই কারণে ঢাকার কিছু ভাষাও তার মধ্যে একটা ব্লেন্ড হয়ে সুন্দর একটা ভাষায় রূপ নিচ্ছে। অর্থাৎ এই যে গণসঙ্গীতের আমাদের যে ইতিহাস, সেখানেও কিন্তু আমরা দেখি যে প্রায়শই মানুষের মুখের যে আঞ্চলিক ভাষা সেটার একটা অবলম্বন নেওয়া হয়। তো আমি যে মানুষের জীবনের গল্পগুলো বলছি সেগুলো প্রায়শই বলা হয় একটু মানে পদ্মা নদীর মাঝিতে যেমন মাঝির জীবনের কথা বলতে যে কুবেরের মুখের ভাষা হয়, তার মুখের ভাষাটাই, কোনো প্রমিত নয়। একই কারণেই যে জীবনের কথা বলছি সেই জীবনের আসলে যে ভাষা সেটাই তাকে দিয়ে বলানো, তাহলে ওটা বেশি ন্যাচারাল হয়। এই কারণেই আমার এটা। এবং আপনার এই ভাষা মানুষ পছন্দ করছে, আপনার গল্প বলার ধরন, আপনার ভিজুয়াল সব কিছুই তারা বেশ পছন্দ করছে। শুধু একটি না, কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে আপনি যত কবিতা এখন পর্যন্ত আপলোড করেছেন প্রত্যেকটাই কিন্তু অনেক দর্শকের ভালোবাসা আপনি পেয়েছেন, এবং এই যে দর্শকের ভালোবাসা পেয়েই নিশ্চয়ই আপনি কাজের আগ্রহটা আরও বেশি পাচ্ছেন। অবশ্যই। তো কবিতা তো আমরা শুনলাম, একটু আগে আপনি গণসঙ্গীতের কথা বলছিলেন, গানের বিষয়ে বলছিলেন, বিভিন্ন আঞ্চলিক যে গানগুলো আছে সেই বিষয়ে বলছিলেন। আমি তো জানি আপনি আসলে গানেও কতটা সমাদৃত। তাহলে এবার একটা গান শুনি। ওরে মাটির ওপর রব না মাটি হব রে, খাটির ওপর সব রে মাটি হব রে, ওই আল্লাহ মাফ করো আমায়, ওই আল্লাহ মাফ করো আমায়, ওই আল্লাহ মাফ করো আমায়, ওই আল্লাহ মাফ করো আমায়। ওই মাটি পোড়ায় পোড়ায় বানাইছিলাম ইট, ইট দিয়া বানাইছিলাম ইমারতের ভিতরে আমার, ইট দিয়া বানাইছিলাম দেহ ঘরের ভিত। দেয়ালের মাঝখানে হয় পাপ, মাঝখানে হয় পাপ, পাপ করার লাইগায় আল্লাহ বানায় নাই আশরাফ রে আমায়, পাপ করার লাইগায় আল্লাহ বানায় নাই আশরাফ। একটা মাটির পুতুল ভেঙে দেখ মাটি হবে রে, ওই আল্লাহ মাফ করো আমায়, ওই আল্লাহ মাফ করো আমায়। মাটির ওপর রব না মাটি হব রে,
খাটির ওপর সবরে মাটি খবরে। চমৎকার। মানে কবিতা শুনছিলাম তখনও মুগ্ধ হচ্ছিলাম, এখন যখন গান শুনলাম মানে আপনার কণ্ঠের মধ্যে এমন একটা মাটির গন্ধ থাকে যেটা আসলে খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যায়। আর এই কারণেই হয়তোবা আপনার কণ্ঠেই আপনাকে সবাই ভালোবেসে ফেলেছে। আল্লাহর ইচ্ছা সব। আচ্ছা, অবশ্যই আল্লাহর ইচ্ছা তো আছে, তবে এই যে গান করছেন, কবিতা করছেন, লিখছেন, আপনার এই যাত্রাটা শুরু হয়েছিল কবে? আমি মূলত আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি এটা একটা মানে একাধারে ইসলামিক ফ্যামিলি, যেমন পাশাপাশি কালচারাল ফ্যামিলিও। তো তার অংশ হিসেবে ক্লাস 1-এ থাকতেই আমারও ওই একই লাইনে যেতে হয়। বাবার কাছ থেকে কবিতা শিখি, কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরণী, ফররুক আহমেদের কবিতা, এগুলো শিখি তখন নির্ধারিত কবিতা আবৃত্তি করার জন্য। পরবর্তীতে যখন আস্তে আস্তে বড় হই তখন একসময় গজল গাইতে শুরু করি। তো তখন একসময় দেখা গেল যে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতাতে আমরা একদম জাতীয় পর্যায় পর্যন্ত, মানে বিভাগীয় পর্যায়ে 6 বিভাগের 6 জন প্রথম, তাদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে আবার একটা অনুষ্ঠান আয়োজন করা হতো। সেই পর্যন্ত আসা হয়েছিল তখন। কিন্তু যখন কলেজে উঠি তখন নিজের মধ্যে একটা মানে ওই প্রেরণাটা কাজ করতে থাকে যে এত সুন্দর সুন্দর লেখা একটার পরে একটা কিভাবে লেখে, সেটা আবার কিভাবে মিলে যায়, এটার মধ্যে নিজের ভাবাবেগিটা আনতে পারে। তাহলে আমি তো একজন কবির সৃষ্টি, তিনি যেভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে লিখেছেন সেটাকে আমি উপস্থাপন করতে পারছি। কিন্তু আমিও তো অনেক কিছু দেখছি কবির মতো। কবি একটা সমাজে জন্মগ্রহণ করেছেন, আমি আমার সমাজে জন্মেছি। তাহলে এখানে তো আমি আবার ইউনিক অনেক কিছুই দেখতে পাচ্ছি। সেই কবি তো এখন আর বেঁচে নাই। যদি বেঁচে থাকতেন তাহলে এই মানুষগুলোর জীবন নিয়ে হয়তো কিছু লিখতেন, বা কবি তার মাকে নিয়ে লিখেছেন। আমার মায়ের প্রতি আমার ভালোবাসার ধরনটা তো আরেক রকম হতে পারে, আমার বাবার প্রতি আমার ভালোবাসার ধরনটা তো আরেকটু ভিন্ন রকমের হতে পারে। তো সেই কথাটা তো কবি আমার হয়ে কি লিখে দিয়ে যাবেন, নাকি আমি তার জন্য অপেক্ষা করব? আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকুই পারি ততটুকুই তখন ডায়েরিতে লেখা শুরু করলাম আর কি। তখন ছন্দের জ্ঞানও অত ভালো ছিল না। এখন যখন পড়তে যাই অবশ্যই নিজের কাছেও হাসি পায়। এর মধ্যে আমার এক বন্ধু অসুস্থ ছিল, মীর লোকমান। ও আমাদের ক্যাম্পাসের একজন প্রখ্যাত মূকাভিনেতা। তো ও যখন ছিল, তো আমার বন্ধুরা অসুস্থ হলে প্রায়শই আমার সেবার দায়িত্ব পড়তো, আমাকে হসপিটালে ওদের সাথে থাকতে হতো। ওই সময় যে আমি তো ফ্রি বসেই আছি, আর একই পাশাপাশি যখন হসপিটালে বা ওর হলেও যখন আশেপাশে আরও অসুস্থ মানুষদেরকে দেখছি, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারগুলোতে আরও অসুস্থ মানুষকে দেখছি, তখন মৃত্যু চিন্তাটা তো আরও বেশি কাজ করে। তখন আমি আমার প্রথম ফোক গানটা ওইভাবে লিখলাম যে মাটির ওপর রব না মাটি হবরে। ওইভাবেই মূলত মানে গান লেখালেখির শুরুটা এইভাবে। আচ্ছা, এই যে আপনি একদম ছোটবেলায় ক্লাস 1 থেকে গান এবং কবিতার প্রতি আপনার যে ভালোবাসা, আপনি এই পথে হাঁটা শুরু করলেন, কিন্তু পেশাগত জীবনে যখন আপনি এখন ব্যস্ত আছেন, সেই কাজের পাশাপাশি গান কবিতায় সময় দেওয়াটা আসলে কতটা চ্যালেঞ্জিং আপনার জন্য? সময় দেওয়াটা চ্যালেঞ্জিং তো অবশ্যই চ্যালেঞ্জিং, তবে মানে সবার আগে তো খেয়াল রাখতে হয় যেটা জীবিকা, যেটা আমাকে আহার দেয় এবং আমার পরিবারকে টিকিয়ে রাখে এই স্ট্রাগলে, জীবনের সংগ্রামে। তো সেখানে সেটার প্রতি আমার দায়বদ্ধতা সর্বোচ্চ বেশি থাকা উচিত এবং সেটাই আমাকে আগেই করতে হবে। কারণ হলো ওটাকে হ্যাম্পার করে যদি আমি করি তাহলে সেটা অনৈতিক হবে আমার জন্য। এখন তো ফোনের যুগ, ফোনেই যখন যা চিন্তা আসে, সংক্ষিপ্ত কোনো চিন্তা যদি আসে, সংক্ষিপ্ত আকারে লিখে রাখি থিমটা, পরবর্তীতে বাসায় যে সেটার পূর্ণাঙ্গ রূপ একসময় হয়তো মাঝরাতে বসেও লিখতে বসে যাই। আর যখন লেখা হয়ে যায় তখন চিন্তা করি যে দিনের বেলায় তো আর শুক্র শনিবার ছাড়া আর এই সুযোগ তো নাই ভয়েস রেকর্ডের। ওই তখন দেখা যাচ্ছে নিজের মোবাইল ফোনেই ওইটা রেকর্ড করে রাখছি, যে কারণে আপনি প্রায়ই হয়তো খেয়াল করবেন যে আমার রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু প্রচুর নয়েজও আসে। কিন্তু ওইটাকে আমি ধরেই নিয়েছি যে না, এত ভালো সাউন্ড সিস্টেম নাই, ত্রুটি থাকবে। হ্যাঁ, এটা থাকবেই। আর অনেক সময় তো এমনও হয় যে গ্রামে যে একটা লেখা লিখেছি ছুটির সময়ে, ওইটা ওই মাঠে বসে করছি, তো সেখানে দুই একটা পাখির আওয়াজ, বাতাসের আওয়াজ, মানে ডিপ, মানে আপনার কবিতা যেমন প্রকৃতির কথা বলে, আপনার কবিতার ভেতরে ভিজুয়ালের ক্ষেত্রেও সেই এই প্রাকৃতিক বিষয়গুলা ভালোভাবে থাকে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে। এটা কিন্তু আসলে বিষয়টাকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছে। আপনার সঙ্গে গল্প করছি, সেটা তো অবশ্যই ভালো লাগার একটি বিষয়। তবে এবার আমি আপনার জীবন থেকে নেওয়া এমন কোনো কবিতার অংশবিশেষ শুনতে চাই।
আমার সংসারের রান্নাঘরে রান্না কইরা কইরা আগুনের উত্তাপে ধীরে ধীরে পোড়াইয়া ফেলা কালশিটে দাগ পড়া তোমার ওই হাতটারে আমি ভালোবাসি। বাচ্চাটা সারা রাত আমার গলা ধইরা ঘুমায়। রাইতে কয়বার বিদ্যুৎ গেছে কয়বার আইছে টের না পাইয়াই আমরা আরামে ভোর বানাইছি গরমের রাত। চার্জার ফ্যানটা তো আমি নিজেই কিনা আনছি। চার্জার ফ্যান আর কতক্ষণ চলে? তোমার ওই রাইতে জায়গা কালিপরা দুইটা চোখ আমি ভালোবাসি। পরিবারের পুরানা অ্যালবামে তোমার অনন্ত যৌবনা চেহারাটার দিকে আমি ধুম মারে তাকাইয়া থাকি আর কই জানি হারাইয়া যাই। এত যে সুন্দর কইরা তুমি আলমারি গোছাও, তোমার তো একদিন গোছাইলা না। বিছানার চাদর, আলনার কাপড়, কিচেন র্যাকের থালাবাটি, বাচ্চার বই খাতা, রং পেন্সিল এত যে সাজাইয়া রাখো, তোমারও তো একদিন সাজাইলা না। ছোটবেলায় আমি একখান প্রজাপতি ধরছিলাম। প্রজাপতির পাখার রং আমার হাতের আঙ্গুলগুলায় যখন লাইগা গেল, তখন আমি বুক ভরা মায়া নিয়া তার দিকে তাকাইয়া দেখি প্রজাপতির পাখার রং আমার হাতটারে রাঙাইছে ঠিকই, কিন্তু ওর পাখাটা আর আগের মতো রঙিন নাই। বড় হইয়াও আমি এক প্রজাপতিই ধরলাম। ছোটকালে রাইতের বেলায় না বুঝা জোনাক পোকা ধইরা আমি ক্যামেরার দোকান থেকে চাইয়া নেওয়া হাইপোর সাদা কৌটায় ভইরা রাখতাম। জোনাক পোকাগুলা সারা রাত আলো দিয়া দিয়া এককালে ক্ষান্ত দিত শীত হইয়া উল্টাইয়া মরার মাধ্যমে। বড় হইয়াও আমি এক জোনাক পোকাই ধইরা আনছি। এই যে প্রজাপতি তুমি আমার সংসারে এত রং ছড়াইলা, এত রং ছড়াইলা, এই রং তোমার নিজেরই তো। সংসার আমার হাইপোর সাদা কৌটা, এই যে জোনাক তুমি আমার সংসারে এত আলো ছড়াইলা, এত আলো ছড়াইলা, এই আলো তোমার নিজেরই তো। বিশ্বাস করো, আমি অনেক মায়া নিয়া তোমার মুখের দিকে তাকাই। আমি অনেক মায়া নিয়া তোমার মুখের দিকে তাকাই আর ভাবি একটা মশারির চারটা কোনা একটা বউ একা একা কেমনে টানায়। কি বুঝলেন লাস্ট লাইনে বলেন তো? এটা নিয়ে অনেক বিতর্কের মুখোমুখি আমি হয়েছি যে একটা মশারির চারটা কোনা একটা বউ একা একা কেমনে টানায়। আমি বিতর্কের মুখোমুখি হয়েছি। তো সেই বিতর্কটা যেহেতু এখন সমাধান করার সুযোগ আছে, আমি চাইবো আপনি সেই বিতর্কের সমাধান করবেন। সেটা হলো যে সংসারের তো 4 দিক থাকে। আমরা অনেক সময় 12 ভূইয়া বলি। 12 ভূইয়া মানে 12 নয়, আসলে সংখ্যায় অনেক বেশি। তো এই যে আমরা যখন বলছি 4 দিক, তখন সংসারে তো 4টা দিক থাকে না, আরও অনেক দিক থাকে, শত শত দিক পড়ে থাকে। তো আমরা যখন কর্মক্ষেত্রে চলে যাচ্ছি, সংসারের 4 দিক তো তাকেই সামলাতে হচ্ছে। বাচ্চাকে সামলানো থেকে শুরু করে যত কথা বললাম এবং যত কথা বলা হয়নি, সব দিকগুলো তারা সামলান। ওইটাই বলছি যে মানে স্বাভাবিক কারণে স্বামী স্ত্রীর যে খুনসুটিগুলো, সেটা একটা পর্যায়ে ভালোই একটা পরিণতি পায়, অনেক সময় ঝগড়া রূপ নেয় এই মশারি টানানোর ঘটনাগুলো দিয়ে। তো ওইখানে একজন স্বামী তার ওয়াইফের ফ্রি সময়ে চিন্তা করছে যে তার ওয়াইফ আসলে কতগুলো কাজ করে। একটা ছুটির দিনে সে খেয়াল করলো যে এতগুলো কাজ আমার ওয়াইফ এই সংসারের জন্য করে। তো তখন যখন দেখছে যে এই যে 4টা মশারির কোনা এতদিন তো ওয়াইফ একাই টানাইছে, আমি তো হেল্প করি নাই কখনো, তো তখন যে তার মায়া জাগছে, যে জায়গাটাকে সে সবচেয়ে বেশি বিরক্ত বোধ করে মশারি টানাতে যে পুরুষরা, তো সেখানে যে তার মায়া জাগা শুরু হয়েছে যে একটা বউ 4টা কোনাই টানাবে, আমি কি একটা কোনাও ধরতে পারি না? অ্যাটলিস্ট আমিও তো সাথে 2টা কোনা টানাইতে পারি। তো ওইটাই আর কি, যে শুধুমাত্র মশারির জন্যই নয়, মশারিটা রূপক। এখানে সংসারের এতগুলো কাজ যে সে করে, আমরা মনে করব না যে শুধুমাত্র এই কাজটা নারীর, আমি করলে আমার একটু ইগোতে খুব বেশি লাগে। সুতরাং আমি যাতে আরেকটু বেশি তাকেও একটু হেল্প করতে পারি। কবি হিসেবে আমি আসলে কতটুকু করতে পারি অনস্ক্রিনে যখন যাবে আমার ওয়াইফও আমাকে খোঁটা দিতে পারে, কিন্তু পুরুষ হিসেবে বা কবি হিসেবে পুরুষের কি করা উচিত সেটুকু আমি বলছি। এবং আমারও হয়তো চেষ্টা করা উচিত বেশি বেশি ওই যে একটা কোণা ধরা। কিন্তু আমরা আপনার যে কবিতা শুনলাম সেখানে কিন্তু আমরা একজন প্রেমিক ফয়সালকে পেয়েছি, এবং নিশ্চয়ই ভাবি এর আগেও আপনার এই কবিতা শুনেছে, তার প্রতি ভালোবাসা থেকেই আপনার এই লেখা। তো প্রথম যখন উনি এই কবিতা শুনলেন, ওনার প্রতিক্রিয়া কী ছিল? কিছু অনুভূতি এরকম হয় যে
এত বেশি ভালো লাগে, মনে হয় যে দূর থেকে মানে শরীরে টাচ করে কেউ কাতুকুতু দিচ্ছে না, তারপরেও কেমন একটা আহ্লাদিত অনুভব করি। মানে অনেক সময় হয় না যে অতি প্রশংসা মানুষ নিতে পারে না, তখন তার কাছেও আমি যে অভিব্যক্তিটা পেয়েছিলাম সেটাই এরকম যে এত বেশি প্রশংসা যখন তুমি অনেয়ারে দেবে, তোমার পুরুষ ভক্তরা নিতে পারবে কি না, আর নারী ভক্তরা এটাকে কি আসলে অতি প্রশংসা হিসেবে নেবে, নাকি তাদের নাকি এটা একটা হাতিয়ার হিসেবে তারা নেবে তাদের প্রিয়জনকে দেখানোর জন্য, অথবা নাকি তারা এভাবে নেবে যে না সারাদিন কোনো কাজে হেল্প করে না, এখন শেষ পর্যায়ে এসে একটু পাম্পট্টি দেওয়া হচ্ছে আর কি। তো যখন এটা আমরা অন এয়ার করলাম তখন দেখেছি যে যার যার স্বামীকে তারা মেনশন করছে যে এরকম করে তো একদিন বললা না। আবার কেউ বলছে যে না আমি কৃতজ্ঞ যে আমার স্বামী আমাকে এইভাবে সংসারের কাজে হেল্প করে। বেশি কৃতজ্ঞ আমি এই জন্য যে অনেক মানে হাজব্যান্ড এটা বলেছে যে আসলেই আমাদের এই দিকটা একটু বেশি খেয়াল করা বোধহয় দরকার, বা এইভাবে তো ভাবি নাই। অথবা অনেকেই আবার বলেছে যে আমার প্রজাপতিকেও আমি ভালোবাসা জানাই, আমার জোনাক পোকাকেও আমি ভালোবাসা জানাই। আমার মনে হয় এটাই আমার কাছে অনেক বড় পাওনা। ফয়সাল ভাই, ভাবির প্রতি তো অনেক ভালোবাসা প্রেম দেখানো হলো, আর আপনি যে মাটির সন্তান পাবনা, এবার আমরা পাবনার একটা আঞ্চলিক গান শুনতে চাই। ওরে আবাহরে জীবন চলে না রে, এবাহরে জীবন চলে না রে, এবাহরে জীবন চলে না রে, এবাহরে জীবন চলে না রে। আমি হইলাম খেবার মাঝি পার করা ডাই কাম, বছর গেলি ধান তুলে হয় পারা পারের দাম। এখন কত ব্রিজ হইছে কত সেতু বাদ, খেওয়া পার হয় না রে কেউ কেমনে জোটাই ভাত। খেওয়া আর খাওয়া জুটায় না রে, খেওয়া আর খাওয়া জুটায় না রে, এবা হইরে জীবন চলে না রে। আমি হইলাম ধার কাটারি শিলপাটা ধার দেই, বাড়ির যায়া ধার কাটায়া দুটো টেহা নেই। এখন তো গুঁড় মশলার বাটা লাগে না, বাটা না লাগলি রে ভাই পাটাও লাগে না, পাটা ধার কাটাও লাগে না রে, পাটা ধার কাটাও লাগে না রে, এবা হইরে জীবন চলে না রে। মাটির হাড়ি শান কি বেছে ভালোই চালাইতাম, কুমোর আমি মেলায় মেলায় পুতুল বানাইতাম। এখন তো যুগ প্লাস্টিকের কাজ সিরামিক আর অ্যালুমিনিয়ামের যুগে মাটি পাওয়াই ভার। মাটির মানুষ মাটি চেনে না রে, মাটির মানুষ মাটি কেনে না রে, এবা হইরে জীবন চলে না রে। ভ্যানের তলে এখন আবার মেশিন লাগাইছে, তাড়াতাড়ি যায় ওরা তাই যাত্রী ভাগাইছে। টুকটুক করে কে যাইবের চায় এখন যুগতির, প্যাডেল ভ্যানে কেউ ওঠে না আমার কি গতি। প্যাডেল মাইরে ভাত আর জোটে না রে, প্যাডেল মাইরে ভাত আর জোটে না রে, এবা হইরে জীবন চলে না রে। কামার মরে তাঁতি মরে মূর্তিছে ভাস্কর, গ্রামের গায়ক মরে যাত্রার ওই মাস্টার। মাওয়াল ক্যাশার বেতের চেয়ার খেজুর গাছি কই, কত পেশা ভাইসা গেছে কালের খেওয়ায় ওই।
ইগা খবর কেউ রাহে নাই রে, খুঁজে বেড়ায় ফয়সালু গারে, এবা হইরে জীবন চলে না রে, এবা হইরে জীবন চলে না রে, এবা হইরে জীবন চলে না রে। ফয়সাল ভাই, আমাদের জীবনের চাওয়ার তো শেষ নাই, তবে আপনি আপনার জীবনটাকে কিভাবে দেখছেন? জীবনকে এভাবেই দেখছি যে হঠাৎ করে একদিন হুট করে শেষ হয়ে যাবে। কয়েকটা এমন অনেক কবিতা থাকবে যার শেষ বেশ কিছু লাইন লেখা হবে না। সন্তানের জন্য কি কি করতে চাই সেগুলো অর্ধসমাপ্ত অবস্থায় হয়তো একদিন থাকবে। মা বাবাকে যেভাবে সেট করে দেওয়ার কথা ছিল সেভাবে হয়তো অর্ধসমাপ্ত থাকবে। মানে মানুষের জীবনের সবচাইতে বড় সত্য তো এইটাই যে আমি যে প্ল্যান পরিকল্পনা করব সেটা অসমাপ্ত রেখেও যে কোনো সময় যাওয়া লাগতে পারে। সেইটাকে যদি মেনে নেই তাহলে খুব বেশি উচ্চাসা নাই। আর যদি বলি যে এর বাইরে মানে সাহিত্য জীবনের পরিকল্পনা, তাহলে আমার মনে হয় যে আরও অনেক বেশি আঞ্চলিক ভাষায় অনেক বেশি কিছু লিখে যেতে চাই। আমার আঞ্চলিক ভাষাটা যে গানের উপযোগী, আমার আঞ্চলিক ভাষাটাও যে কবিতার উপযোগী, মানুষের জীবনের কথা যে কোনো আঞ্চলিক ভাষাতেই বলা যায়, যে কোনো আঞ্চলিক ভাষার লোক যারা ফিল করবে যে না আমি আমার এই ভাষাতে আমি আমার আশেপাশের দেখা যে জীবন সেটাতে আমি লিখতে শুরু করি। গীতিকাররা যখন এটা বেশি বেশি লিখতে শুরু করবে আমি মনে করব এটাও আমার সফলতা। আঞ্চলিক ভাষাকে সাহিত্যের উপযোগী করে তুলে ধরা বা প্রমাণ করার ওই জায়গাটায় আমি ছোট্ট একটু অবদান রাখতে পেরেছি, এইটুকু হলে আমি খুশি। সেটাই, মানে আমাদের জীবন তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী সময়ে আপনি যে বাস্তবতাকে মেনে নিয়ে আপনার যে চাহিদা সেখানে লাগাম টানতে পেরেছেন, সেটা কিন্তু আমরা আসলে অনেকেই পারি না। এবং এই যে আপনি শিল্প সংস্কৃতি নিয়ে যে স্বপ্ন দেখছেন, আমি প্রত্যাশা করব আপনি আপনার সেই স্বপ্নের পথে থাকবেন এবং আপনার কাছ থেকে আমরা সামনেও দারুণ কিছু গান কবিতা পাবো এবং নিয়মিতই আশা করব। আজকে যেহেতু আমাদের সময়ের ছকে আমরা বাধা আছি, আমাদের তো অবশ্যই একটা ইতি টানতে হবে। তবে আমার খুব ভালো লাগছে, দীর্ঘ সময় পরে হলেও আপনার মুখোমুখি আমি বসেছি এবং আপনার দারুণ কিছু কবিতা গান আমরা শুনলাম। আমরা আমাদের আজকের এই আড্ডাটা শেষ করব আপনার একটা কবিতা দিয়ে। তবে তার আগে আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আমার দর্শক এবং শ্রোতাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই এবং আমার ভালোবাসা জানাই। সেটা হলো এই কথা সত্য যে আমি আঞ্চলিক ভাষায় কবিতা বা গান লেখার চেষ্টা করছি, কিন্তু আমি লিখছি মূলত আপনাদের জীবনের ঘটনাই। এর পাশাপাশি আপনারা যে পাশে থাকছেন, বিশেষ করে আপনারা যখন কমেন্ট করেন সুন্দর, বা আপনারা বলেন যে ফয়সাল ভাই একটা সময় হয়তো এমন আসবে যে এই সময়ের ক্রেজ আপনার থাকবে না, মানে ভিউ সব সময় একই রকম থাকবে না, এটা পড়ে যাবে, মানুষ একই রকম ক্রেজ নিয়ে কবিতা বা গান শুনবে না, কিন্তু তখনও আপনি মানুষের কথাটা বলে যেন এই ধরনের কমেন্ট যখন আমি পাই তখন আমার অনেক বেশি ভালো লাগে। এবং আমরা সবচেয়ে বেশি ভালো লাগে যে আপনারা বলেন, যখন অভিযোগ করেন যে আপনাকে ফাঁসিতে ঝোলাবো কারণ আপনি প্রতিদিন কাঁদান আমাদেরকে। আমার মনে হয় যে আপনাদের ভালোবাসার ওই মালার ফাঁসিটা আমি নিতে চাই প্রতিদিনই বারবার। আমি ভালোবাসা আপনাদেরকে দেব আমার লেখার মাধ্যমেই। আমি আপনাদেরকে আমার কলমের ভেতরে যে অশ্রুগুলো আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেব আমার লেখার মাধ্যমেই। আপনার পাশে থাকবেন আর পাশে আছেন বলে আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরাও আপনার পছন্দের একটি কবিতা দিয়ে আজকের আড্ডাটা শেষ করতে চাই। মানুষ তো কত কথাই কবি, সেটা শুনলি কি আমার পেট চলবি বাপ। আল্লাহ কান দিছে কথা শোনার জন্যে আর পেট দিছে খাওয়ার লাগে। মানুষ তো কত কথাই কবি, সেটা শুনলি কি আমার পেট চলবি বাপ। আয় জুতোখান খুলে থো, কাদের থেনে স্কুল ব্যাগটা জমির আলির উপরে খুলে থুইয়ে বাপের সাথে এসে ইরি লাগা। এমুকো মুক্তা হায়া কি হবি, আইলোর সাওয়া লয়া জন্মাইছু তুই, বাপের সাথে পাইট দিতি শরম কিসির। কোনো মানুষ দেহে হালা দিবি তাই না? দেহুক ক্লাস 9 তোর ফর্ম ফিল আপ করার সময় যে টেহা লাগিছিল, গা দি টেহা লাগিছিল, কম লোকের কাছে তো চাই নেই বাপ, সে টেহা দিছিল কেউ?
সিরা জামা পরিয়া 2 বছর ধরে ক্লাস করতিছু তুই, বাপ হয়া এই দৃশ্য দেখে আমার কলজেটা ফাটে যায়। কোনোদিন কেউ কইছে এইলে একখান নতুন জামা তোর বেটাটাক দিলাম? বড় লোকের সাওয়াল পাল হুন্ডো চালায়া কলেজে যায়, আর তুই যাস 3 মাইল হাইটিয়ে বড় লোকের সাওয়াল ফুটবি গাইটিয়ে, আর আমরা একবেলা ভাত খাতেই মরব খাইটিয়ে। বাপরে, কথাগুলো কি সুন্দর কবিতের লাহান মিলিয়ে গেল, একবারে কবিতের লাহানই শুনল, তাই না? কিন্তু জীবন কলেম কবিতা লয় রে বাপ। জীবনে কোনো দিন নিজেরা কুরবানি দেই নেই নিজি করে টেহা দিয়ে। মালতের থেনে যে গোস্তের ভাগা পাই সারাদিন হাড্ডি কুপায়া, তাই দিয়ে চলে যায় আমাদের ঈদ। এবা হরে আর কত কাল চলবি বাপ? মানুষ তো কত কথাই কবি, সীতা শুনলি কি আমারে পেট চলবি বাপ? গরিবীর বাচ্চা গরিব থাকবের না চালি, সবার আগে গরিবানা হালেক স্বীকার করা লাগবি বাজান। আবারও শোন, কথাখান মনে রাখিস, গরিবীর বাচ্চা গরিব থাকবের না চালি, সবার আগে গরিবানা হালেক স্বীকার করা লাগবি বাজান। নিজের কামডা নিজেরই হরা লাগবি বাজান। গরিব হয়ে জন্ম লিয়ে বড় লোকের ভাব ধরে থাকলি আমরা কোনোদিনই বড় হবার পারবো লয়। আয় বাপ, জুতোটা খোল, বই কটা থুয়ে দে জমির আলি। আজ আমি তোর মাস্টার, আজ আমি তো কিছু পড়ালেখা শিখে। এই যে লাঙল দেওয়া পানি দেওয়া পাহাইনে কেদো কেদো জমি, এইটাই আমার পরীক্ষার খাতা। এই যে 1 মুঠো ইরির চারার থেনে 1 গোছা ডাইনাতে নিলাম, ইডাই আমার কলম। লাগা বাপ, জোরে জোরে লাগা, জোরে জোরে ইরি লাগা। এইটাই আমার জীবনের পরীক্ষা, এইটাই আমার জীবনের পরীক্ষা। মানুষ তো কত কথাই কবি, সীতা শুনলি কি আমারে পেট চলবি বাপ? একদিন মেলা বড় হবু, একদিন মেলা বড় হবু, মেলা জনগণের সেবা করার জন্যে হবু বড় অফিসার। তখন দেখবে তোমার উপরেও কত সার আছে, সেই সব সারে করে উপরে আরও কত সার আছে, সেই সব সারেরা আবার আমাদের এই কামের মানুষ। হাসতেছেও তাই না বাজান? এই যে আমি পরের জমি তিরি লাগাই, পাইট দেই, ফসল ফলাচ্ছি, আমিও কইলাম সেই বড় অফিসারের মতো জনগণেরই কাম করতেছি। এখন তুমি আমার কামে জোগাল দিচ্ছাও, তার মানে তুমি হইলেও ছোট অফিসার। এখন যত কাম হইবে তত বড় হবে, যত কাম হইবে তত বড় হবে। আর কাম হর্তি হর্তি বড় হতি হতি একদিন সেই সব বড় বড় চেয়ারে বসবে বাজান। তার আগে মানুষ তো কত কথাই কবি, মানুষ তো কত কথাই কয়। সীতা শুনলি কি আমারে পেট চলবি বাপ? সীতা শুনলি কি আমারে সংসার চলবি?